বাসর ঘরে বসে আছি। রাত ১টা বাজে। আমার বর এখনো আসেনি। জানি আসবে না, কারণ সে এখন তার প্রথম বউয়ের মান ভাঙাতে ব্যস্ত। আচ্ছা, কি অন্যায় করেছিলাম আমি, যে হুট করে আমার পুরো জীবনটা ওলটপালট হয়ে গেল? আমি জাহানারা সবে ১৯ বছর পূর্ণ করে ২০ বছরে পা দিয়েছিলাম। জন্মদিনে আমার বেস্ট ফ্রেন্ড নিহিতা সারপ্রাইজ দিতে রেস্টুরেন্টে নিয়ে গিয়েছিল। দুইজনে মিলে কেক কেটে খাওয়া দাওয়া করে বাড়ি ফিরছিলাম রিক্সা করে। হুট করেই রিক্সাকে আটকে দেয় একটা কালো রঙের প্রাইভেট কার। কিছু বুঝে ওঠার আগেই গাড়ি থেকে ৪ জন লোক নেমে রিক্সা থেকে আমাদের দুজনকে গাড়িতে তুলে মুখে কিছু স্প্রে করে। ব্যাস, আর কিছু মনে নেই। যখন জ্ঞান ফিরে নিজেকে আবিষ্কার করি বিছানায়। গতকালকের সবকিছুকে স্বপ্ন মনে করে বিছানা থেকে উঠতে গিয়ে খেয়াল হয় এটা তো আমার নিজের রুম না। তারপরে আশ্চর্যের চরম সীমা পার করে খেয়াল করি আমার পাশে একটা অপরিচিত পুরুষ শুয়ে আছে। চিৎকার দিতে গিয়ে অনুভব হয় আমার শরীরে কোনো কাপড় নেই। মুহূর্তে নানান ভাবনায় মাথা ভার হয়ে আসে। আমি আবারও জ্ঞান হারাই। দ্বিতীয়বার জ্ঞান আসে গালে জোরে থাপ্পড় লাগাতে। তখনই একটা মেয়েকে বলতে শুনি, এই মেয়ে, কে তুই? বেশ্যাগিরির জায়গা পেলি না? তখনই কেউ থমথমে গলায় তাকে বলল, তিশা, প্লিজ শান্ত হও। আগে ওকে প্লিজ কিছু পড়াও, আর ভাবো কি করে এই বিপদ থেকে বের হব। কিছুক্ষণ পর মেয়েটা আমাকে বাথরুমে নিয়ে গিয়ে মুখে চোখে জল দিয়ে নিয়ে আসে। প্রচণ্ড মাথা ব্যথায় কি হচ্ছে না হচ্ছে কিছুই বুঝতে পারছি না। চুপচাপ খাটের উপর বসে পড়লাম। মেয়েটা একের পর এক প্রশ্ন করে যাচ্ছে। তখনই আমার সামনে একটা চেয়ার পিটের লোকটা বসে আর বলে, তিশা প্লিজ চুপ করো, ওর সাথে আমাকে কথা বলতে দাও। এই যে শুনতে পাচ্ছ, নাম কি তোমার? কে পাঠিয়েছে তোমাকে? লোকটার কথা শুনে হুট করে আমার মাথা গরম হয়ে গেল। এক লাফে বিছানা থেকে নেমে লোকটার গলা টিপে ধরে বললাম, নাটক করছেন আমার সাথে? কেন কিডন্যাপ করেছেন আমাকে? কেন? কি করেছি আমি? আর কি করেছেন আমার সাথে? আবার এখানে নিয়ে এসে আমাকে প্রশ্ন করছেন কে আমি? কে আমাকে পাঠিয়েছে? তিশা আমাকে এমন করে দেখতে ধরতে আসলে লোকটা বলে, না তিশা, এদিকে এসো না, তুমি বাইরে যাও। আর দেখো মেয়েটির পরিচয় জানা গেল কিনা, ওর সাথে আমি কথা বলছি। তিশা চুপচাপ বাইরে চলে গেল। মেয়েটি বাইরে যেতেই লোকটার মুখের দিকে তাকাতেই কেমন চেনা চেনা লাগলো। হ্যাঁ, চেনা হবেই তো। এই লোকটাই তো আমাদের নতুন এমপি অনিকেত স্যার। হঠাৎ হাত দুর্বল হয়ে গেল। এর আগে একবার দেখা হয়েছিল ওনার সাথে। এসএসসিতে জেলা টপার হয়েছিলাম। তখন উনি অভিনন্দন জানিয়েছিলেন। যথেষ্ট ভালো মানুষ বলে মনে হয়েছিল। তাহলে সে কেন আমার ক্ষতি করল? আমার হাত দুর্বল হতে দেখে উনিও ভালো করে আমার মুখের দিকে তাকিয়ে বললেন, জাহানারা না তুমি? জেলায় প্রথম হয়েছিলে না তুমি? হঠাৎ করে আমার ভীষণ কান্না পেল। কাঁদতে কাঁদতে বললাম, হ্যাঁ আমি জাহানারা। আমি জানি না আমি এখানে কিভাবে এসেছি। কালকে আমি আমার বান্ধবী রিক্সা করে বাসায় ফিরছিলাম। তখন একটা প্রাইভেট কার থেকে কিছু লোক বেরিয়ে আমাদের গাড়িতে তুলে তারপর কি যেন স্প্রে করে। তারপর আমার আর কিছু মনে নেই। সকালে আমি এইখানে দেখি। অনিকেত স্যার আরও থমথমে গলায় বলল, শান্ত হও জাহানারা। দেখো, অনেক বড় ষড়যন্ত্র হয়েছে আমাদের বিরুদ্ধে। আমার শত্রু আমাকে নিচে নামানোর জন্য এরকম একটা ঘৃণ্য কাজ করেছে। কিন্তু এখন ভেঙে পড়লে চলবে না। সবকিছু ঠান্ডা মাথায় হ্যান্ডেল করতে হবে। তুমি প্লিজ আমাকে একটু সাহায্য করো। বাকি সবটুকু আমি ম্যানেজ করে নিব। আমি কিছু বুঝতে পারলাম না কি হয়েছে, কিন্তু মাথার মধ্যে অনেকগুলো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, কিন্তু প্রশ্ন করার সাহস পেলাম না। অতঃপর কিছুক্ষণ পর আমার মা বাবা আসলো। মা বাবার সাথে স্যার কি যেন সব কথা বলল। বাবার মুখটা যেন বেশ গম্ভীর। মা তো কেঁদেই ফেলেছে। মাকে জড়িয়ে ধরে কিছুক্ষণ কাঁদলাম। কিছুক্ষণ পরেই পার্লার থেকে সাজানোর লোক এলো। আমাকে বউ সাজাতে লাগলো। মাকে প্রশ্ন করলাম, কি হচ্ছে এসব? মা বলল, মারে, নিয়তি বড়ই কঠিন। মাফ করে দিস আমাদের। তোর ভালোর জন্যই সব করছি। বিশ্বাস রাখ আমাদের ওপর। বড় কিছু হয়েছে বুঝলাম, কিন্তু সামনে আমার এইচএসসি পরীক্ষা। এখন হুট করে বিয়ে না আমার স্বপ্নের মধ্যে। এখনই তো বিয়েটা তো ছিল না। আমি কোনোভাবে বউ সাজতে রাজি হলাম না। একটু পরে অনিকেত স্যার ঘরে এলো আর বলল, আপনারা একটু বাইরে যান, জাহানারার সাথে আমি একটু কথা বলতে চাই। মা কিছু বলতে গিয়েও বলল না, সবার সাথে বাইরে চলে গেল। এটা দেখো। আমি বললাম, কি? স্যার ফোনে একটা সংবাদের ভিডিও দিল, যেখানে বলছে ব্রেকিং নিউজ, নন্দনকাননের তথ্য প্রতিমন্ত্রী অনিকেত চৌধুরীর কলেজ ছাত্রীর সাথে আপত্তিকর ছবি ফাঁস। এতটুকু দেখেই হাত থেকে ফোন পড়ে যায় আমার। হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা সবাই জানেন তথ্য প্রতিমন্ত্রী অনিকেত চৌধুরী আর কলেজ ছাত্রী জাহানারার কিছু আপত্তিকর ছবি নেটে পোস্ট হয়েছে। সেই নিয়ে যত কল্পনা জল্পনা। আর আজ এইখানে এইসব কিছু ক্লিয়ার করতে বা ব্যাখ্যা করতে তথ্য প্রতিমন্ত্রী অনিকেত চৌধুরী প্রেসকে ডেকেছেন। এই তো ওনারা এসে গেছেন। দেখতে পাচ্ছেন আপনারা, আমাদের সামনে চলে এসেছে তথ্য প্রতিমন্ত্রী অনিকেত চৌধুরী ও তার স্ত্রী মেধা চৌধুরী। সাংবাদিকদের একের পর এক প্রশ্ন। কিছুক্ষণ চুপ থেকে অনিকেত বলতে শুরু করে,
প্লিজ আপনারা সবাই শান্ত হন, সব বলবো আমি, বলার জন্য এসেছি। দেখুন, বর্তমানে নেট দুনিয়ায় যে দুটি ছবির ঝড় তুলেছে সেটা একজন মন্ত্রী আর কলেজ ছাত্রীর জন্য সমস্যা তো, কিন্তু ছবিগুলো যদি কোনো স্বামী স্ত্রী হয়তো। হুট করে নিশ্চুপ হয়ে গেল সকলে। অনিকেত আবার বলতে শুরু করলো, হ্যাঁ, আপনারা ঠিক শুনেছেন, জাহানারা আমার স্ত্রী। হ্যাঁ, দ্বিতীয় স্ত্রী। আমাদের দেশে দুই বিয়ে প্রচলিত নেই, কিন্তু আমাদের ধর্ম ইসলামী আছে। আমার যদি ক্ষমতা থাকে দুই স্ত্রী রাখার, তবে আমার দ্বিতীয় বিয়ে করতে পারে। গত 1 বছর আগে আমি আর জাহানারা বিয়ে করেছি মেধার সম্মতি নিয়ে। এই যে আমাদের বিয়ের ছবি আর কাবিনের কাগজ। জাহানারার বয়স কম হয় আমরা এতদিন ওর মা বাবার কাছে রেখেছিলাম। কালকে 19 বছর পূর্ণ হয় আমার বাড়িতে নিয়ে এসেছিলাম। আজকে এইভাবে কুৎসিতভাবে আমাদের সম্পর্কটা প্রচারণা না হলে আজ সুন্দরভাবে আমি পরিচয় করিয়ে দিতাম আমার দ্বিতীয় স্ত্রী জাহানারাকে। সাংবাদিকের করা প্রশ্ন, তবে জানতে পারি কি কি এমন কারণ যার জন্য আপনাকে দ্বিতীয় বিবাহ করতে হলো? আর মেধা ম্যামের থেকে তার মতটা আমরা জানতে চাই। অনিকেতকে থামিয়ে দিয়ে মেধা বলল, উত্তরটা আমাকে দিতে দাও অনিকেত। আপনারা জানেন, আমার আর অনিকেতের বিয়ের 7 বছর পেরিয়ে গেছে, কিন্তু আমাদের কোনো বাচ্চা হয়নি। আমার সমস্যার জন্যই হয়নি, অনেক ডাক্তার দেখিয়েও হয়নি। তাই আমি বিয়ে দিয়েছি অনিকেতকে। ও একদমই রাজি ছিল না, কিন্তু আমার সমস্যার জন্য ও কেন বাবা হওয়ার সুখ পাবে না বলুন তো? তাই জাহানারাকে আমি পছন্দ করে বিয়ে দিয়েছি। আর কোনো প্রশ্ন? হ্যাঁ ম্যাম, জাহানারা ম্যামের সঙ্গে আমরা কথা বলতে চাই, প্লিজ ওনাকে আনুন। এই তো জাহানারা ম্যাম আসছে। তা ম্যাম, আপনি তো সবকিছুই শুনেছেন, এই সব কিছু কি সত্যি? আপনি তো এসএসসিতে জেলা টপার ছিলেন, হঠাৎ বিয়ে, তাও বিবাহিত একজন পুরুষকে। টাকা দেখে ভুলে গেলেন নাকি? এইসব প্রশ্নের সম্মুখীন হতে হবে তা আগে থেকেই জানতাম, কিন্তু আমি কি বলবো কিছুই ভেবে পেলাম না। হুট করে মাথাটা ঘুরে গেল। পড়ে যাওয়ার আগে অনিকেত স্যার ধরে ফেল। তারপর বলল, প্লিজ আপনারা এখন যান। দেখছেন তো জাহান অসুস্থ এখন, যার উত্তর দেওয়ার দিয়ে দিয়েছি। ধন্যবাদ। কথাগুলো বলে আমাকে কোলে তুলে নিয়ে রুমে চলে গেল। এদিকে মেধা তাকিয়ে আছে অনিকেতের যাওয়ার দিকে। এই গল্পগুলো মিথ্যে হলেও অনিকেতের চোখেও কেমন সত্যি রেশ পাচ্ছে। তাচ্ছিলের একটা হাসি হেসে নিজের ঘরের দিকে গেল। ঘরে গিয়ে দেখল পুরো ঘরটা ফুল দিয়ে সাজানো। হঠাৎ এমন সাজানো দেখে চমকে উঠল মেধা। পেছন থেকে শাশুড়ি মাজেদা বেগম বললেন, অবশেষে আমার পোলাডার মধ্যে ফিরল। কতবার কইলাম এই বন্ধাডারে ছাইরা দিয়া নতুন লাল টুকটুকে বউ নিয়ে আয়, শুনল না। তয় এখন তো মতি ফিরছে, এতে আমি খুশি। তুমি অন্য ঘরে যাও বাপু, আজ থেকে আমার ছেলে আর ছেলের নতুন বউ এই ঘরে থাকব। শাশুড়ির কথা শুনে কান্না ধরে রাখতে পারল না মেধা। যে শাশুড়িকে সে সর্বদা মায়ের সম্মান দিয়েছে, সেই শাশুড়ি সর্বদা তাকে চোখের বিষ ভাবে। পুরনো কথা ভাবতে ভাবতে এই ঘর থেকে বের হয় মেধা। সামনে অনিকেতকে দেখে দৌড়ে গেস্ট রুমের দিকে চলে যায়। অনিকেত কি হয়েছে জানতে ঘরে গিয়ে দেখে বাসর ঘর সাজানো। মাকে বলে, এইসব কি মা, তুমি পাগল হয়ে গেছো? এ বলেই গেস্ট রুমের দিকে চলে যায়। অন্তঃপর শাশুড়ি মা আমাকে বউ সাজিয়ে বাসর ঘরে রেখে গেছে। অনেক পরামর্শ ও দিয়েছে কিভাবে স্বামীকে আঁচলে বাঁধতে হবে, কিন্তু আমি তো জানি আমাদের বিয়ের শর্ত। সবকিছু ভাবনা শেষে যে চোখ দুটো বুঝলাম, কেমন যেন মনে হলো কেউ ঘরের দরজা খুলে ঢুকলো। চোখ খুলতেই কেউ আমার মুখ চেপে ধরে বলতে লাগলো, সোনা ময়না, খুব কষ্ট হচ্ছে না বাসর ঘরে বসে আছো, কিন্তু বাসর করতে পারছো না? চিন্তা করো না, তোমার বর না থাকলেও আমি তো আছি। হা হা হা। মেধা, প্লিজ দরজা খোলো। তুমি তো জানো মা কেমন, আমি শুধু তোমার মেধা, শুধু তোমার। অনিকেতের কথা শুনে খট করে দরজা খুলল মেধা। স্লিভলেস হাতা, হাঁটু অব্দি লং ব্ল্যাক কালারের নাইটির সাথে হালকা মেকআপ। কেমন অন্যরকম এক দৃষ্টিতে তাকিয়ে অনিকেতকে বলল, কেমন লাগছে আমাকে অনিকেত? এই বলে অনিকেতের হাত ধরে টেনে ঘরে ঢুকালো। তারপর দরজায় সিটকে নিয়ে আটকালো। আজ তো তোমার বাসরাত, তাই না অনিকেত? তা বাসরাত হবে না তাই কি হয়? তোমার মনে আছে অনিকেত, কত কাঠখড় পুড়িয়ে আমরা এক হয়েছিলাম? আমার পরিবার মেনে নেয়নি, তোমার পরিবার মেনে নেয়নি। তখন দুজন পালিয়ে গেলাম, কিন্তু তাও আমাদের মধ্যে ভালোবাসার কমতি ছিল না। তুমি শুধু আমার ছেলে। মনে আছে তোমার বিয়ের কয়েক মাস পর যখন তোমার বাড়ি থেকে মেনে নিল, আমার বাড়িতে তখনও মেনে নেয়নি। আমরা বাড়িতে এলাম, তখন আমি নানান কাজে ব্যস্ত থাকতাম, আর তুমি আমাকে কাছে পাওয়ার জন্য পাগল ছিলে। শুধু সুযোগ খুঁজতে কিভাবে আমার কাছে আসা যায়, কিন্তু তারপর ধীরে ধীরে কেমন দূরে সরে গেলে আমার থেকে। এখন তো আবার তোমার নতুন বউ এসে গেছে। কথাগুলো বলে মেধা অনিকেতের মুখের দিকে চাইল। অনিকেতের ফ্যাকাশে মুখ দেখে বলল, এই মুখ এমন করে আসো কেন? পুরনো বইয়ের সাথে বাসর করতে ইচ্ছে করছে না, তাই না? মনটা নতুন বইয়ের কাছে পড়ে। শ্যাট আপ মেধা, চিৎকার করে ওঠে অনিকেত। তারপর মেধার মনের অবস্থা বুঝতে পেরে গলাটা নরম করে বলে, তখন থেকে তোমার এসব কথা শুনছি, কতবার বলবো তোমায় আমি তোমারই আছি। আর তুমি তো জানো কোন পরিস্থিতিতে বিয়েটা আমাকে করতে হয়েছে।
তাছাড়া এই বিয়েটা শুধু একটা বছরের জন্য একটা ডিল। জাহানারা এইচএসসি পাশ করলেই মেডিকেল পড়তে ওকে বিদেশ পাঠিয়ে দেব, তারপর ওকে ডিভোর্স দিয়ে দেব। ও তখন ওর মতো জীবন গুছিয়ে নেবে, আমি আমার মতো। লোকজন ততদিনে বিষয়টা স্বাভাবিকভাবেই নিবে। তুমি এরকম পাগলামি করো না প্লিজ। আমি তোমারই আছি, তোমারই থাকবো। আর কি বললে? তুমি পুরনো বউ? তোমার 100 বছর বয়স হলেও তুমি আমার কাছে 18 বছরের নতুন বউ হয়ে থাকবে, বুঝলে? এ বলে অনিকেত মেধাকে কোলে তুলে নিল। তারপর বিছানায় বসিয়ে কপালে একটা চুমু খেয়ে পাশে গিয়ে মেধাকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। মেধা কিছু বলতে গেলেও অনিকেত চুপ করে দিয়ে বলল, সারাদিনের এত চাপে আমি ভীষণ ক্লান্ত মেধা, প্লিজ ঘুমাতে দাও। রাত 1টা। কি হলো সোনা পাখি? এত নড়াচড়া করছো কেন? আমার হাত থেকে বাঁচা কি এত সোজা? চুপ করে থাকো, অনেক আদর দেব। কথাগুলো যেন আমার কানে গরম সীসা ঢেলে দেওয়ার মতোই লাগছিল। সবকিছু এত দ্রুত ঘটছে, আমি কি প্রতিক্রিয়া করা উচিত আমি বুঝতে পারছি না। তবু নিজের সম্মান রক্ষার জন্য শরীরের সমস্ত শক্তি দিয়ে লোকটাকে ধাক্কা দিলাম। কিন্তু এই বিপদের সময়ে অদ্ভুতভাবে আমার গলার আওয়াজ বের হচ্ছে না। কি করব না ভেবে পেয়ে হাতের কাছে থাকা ল্যাম্পটা ছুঁড়ে ফেলে দিলাম লোকটার দিকে। লোকটা সরে যাওয়ায় ল্যাম্পটা নিচে পড়ে গিয়ে শব্দ করে ভেঙে গেল। এদিকে কোনো কিছু ভাঙার শব্দে জেগে উঠল অনিকেত। ভাবতে লাগলো, মনে তো হচ্ছে আমার ঘর থেকে শব্দটা এলো। আমার ঘরে তো জাহানারা আছে। দৌড়ে ঘরের দিকে যেতেই একটা লোকের সাথে ধাক্কা লাগলো অনিকেতের। খুব তাড়াহুড়ো করে চলে গেল। অনিকেতও সেই দিকে খেয়াল না করে ঘরে গেল। গিয়ে দেখে মেঝেতে এলোমেলো হয়ে বসে আছে জাহানারা। বেশ ভয় পেয়ে যায় অনিকেত এভাবে জাহানারাকে দেখে। দৌড়ে জাহানারার কাছে যেতেই জাহানারা ঝাপটে ধরে অনিকেতকে। জাহান, কি হয়েছে? কি হলো, কথা বলছো না কেন? মা, মা, লতা আপা তোরা কই? জাহান, ভয় পেও না, আমি আছি তো, দেখো না। জাহানারাকে কোলে তুলে খাটে শুয়ে দেয় অনিকেত। ছেলের চিৎকার শুনে দৌড়ে আসে মাজেদা বেগম। এসে বলে, কি হয়েছে বাপ? এ আল্লাহ, বৌমার কি হয়েছে, এমন করতেছে কেন? অনিকেত বলে, মা প্যানিক করো না। ওকে একা রেখেছিলে কেন এই ঘরে? তুমি বা লতা আপা তো থাকতে পারতে। মাজেদা বেগম বলে, তুই বলিস কি? তোর বাসর ঘরে আমি থাকবো কেন? আর কি করছিস মায়াটারে, এমন করতেছে কেন? অনিকেত কিছুটা রেগে বলে, মা প্লিজ, তুমি যাও এখান থেকে, যা করার আমি করবনি। লতা আপা কই? মাজেদা বেগম ও রাগের ভঙ্গিতে বলে, লতা তো নাই, বান্ধবীর বাড়িতে গেছে, কালকে আসবে। আর শোন, আমার এই ডাইকা রাগ দেখাবি না, বুঝছিস? থাক মায়াটার কাছে। এই বলে কটকট করে চলে যায় মাজেদা বেগম। মাজেদা বেগম চলে যেতে মেধা দরজায় এসে দাঁড়ায়। দেখে অনিকেতকে ঝাপটে জড়িয়ে ধরে আছে জাহানারা। অনিকেত তো পরম যত্নে আগলে রেখেছে। মেধা তো বুঝতে পেরেছিল এমন কিছু হবে। অনিকেত মুখে যতই বলুক, ও মনে মনে জাহানারাকে পছন্দ করে হয়তো ভালোবাসে। হুট করে তো কাউকে বইয়ের সম্মান দেওয়া যায় না, ভালো না লাগলে। অনিকেতের চোখ পড়ার আগেই দরজা থেকে সরে গেল মেধা। আবার গিয়ে ঘুমিয়ে পড়ার অভিনয় করল, যেন অনিকেত এসে বুঝতে না পারে ও সবকিছু দেখেছে। জাহান, আমি আসি তো, ঘুমানোর চেষ্টা করো। কোথাও যাব না আমি, কেউ আসবে না, চোখ বন্ধ করো। মুখে এগুলো বললেও ভীষণ চিন্তায় পড়ল অনিকেত। কে এসেছিল জাহানার ঘরে? কে? হঠাৎ একটা জিনিস চোখে আটকালো অনিকেতের। বুঝতে আর বাকি রইল না কাজটা কার। পরের দিন সকালে। ভাই রিয়াদ, কি বুঝছিস অবস্থা? তুই তো সব জানিস। একের পর এক ঘটনা, আমিও প্রচণ্ড স্ট্রেস, আর কি করবে? অনেকে ডাক্তার রিয়াদের হাত ধরে বলল কথাগুলো। ডাক্তার রিয়াদ বলল, দেখ ভাই, আমার মনে হয় এই মুহূর্তে জাহানারার পরিবেশ পাল্টানো উচিত। তুই বরং ওকে নিয়ে কয়দিন বাইরে থেকে ঘুরে আয়, তাতে দুজনেরই স্ট্রেস দূর হবে। আমি জানি এই মুহূর্তে এইসব ভাবা তোর জন্য কঠিন, কিন্তু এটাই ওর শরীর সুস্থ করতে পারে। ভেবে দেখ কি করবি। আমি আজ উঠি, পরে দেখা হবে। রিয়াদ চলে যেতেই রাতের সবকিছু মনে পড়ল অনিকেতের। সেই সাথে জাহানারার ঘরে পাওয়া আংটি বের করলো। তারপর কি ভেবে ফোন বের করে একটা নাম্বার ডায়াল করলো। কল রিসিভ হতে বলল, মামা তুমি কোথায়? একটু অফিসে এসো তো। নতুন বৌমা এসো, আমার সাথে এসো। এখন থাকা এইসব কিছু নিজের মনে করো। এই দেখো, এইটা হলো তোমার রান্নাঘর, পছন্দ হয়েছে? শুনো বৌমা, তোমার জিনিস তোমাকে এখন বুঝে নিতে হইব, নইলে কেউ সবকিছু তোমার পায়ে ঢাইলা দিব না, বুঝছো? আর আছে না তোমার ওই সতীন, সে কিন্তু এক চুল জমিও ছাড়ব না। সব কিন্তু তোমাকে আদার করে নিতে হইব। আমি বুঝছি সিলেটে তোমার প্রতি দুর্বল আছে, এইটাই তোমার এই কাজে লাগাতে হইব, বুঝছো? কি হলো নতুন বৌমা, এমনি সঙ্গের নাহান খাড়াই আসো কেন? কি হইল, শরীর খারাপ লাগতেছে? বসো এখানে, বসো, আমি পানি আনি তোমার জন্য। মাজেদা বেগম এক নাগারে কথাগুলো বলে চলে গেল। কিন্তু জাহানারা আটকে আছে এখনো মাজেদা বেগমের বলা সতীন কথা দিতে। সে তো সেই সব মেয়েদেরকে প্রচণ্ড ঘৃণা করত, যারা অন্যের সংসার ভেঙে নিজের সংসার করতে আসতো। মুহূর্তেই নানান চিন্তা মাথায় বাসা বাঁধল। আর মনে মনে ভাবতে লাগলো, আচ্ছা, মেধা ম্যামো কি আমাকে তার সতীন ভাবছে? আমাকে দোষী ভাবছে? আমাকে ঘৃণা করছে?
আবার নিজের মনে মনে তাচ্ছিল হাসি এসে ভাবল, আমিও তো পাগল, ঘৃণা করবে না কেন? পৃথিবীতে কোন মেয়ে আছে শুনি যে খুশি মনে নিজের স্বামীকে দ্বিতীয় বিয়ে করাবে, তার যতই ডিলের হোক? আচ্ছা, সবাইকে আমাকে খুব খারাপ ভাবছে? আচ্ছা, আমার বান্ধবীরা কি আমার সাথে কথা বলবে না কখনো? আমি কি আমার গ্রামে মা বাবার কাছে কখনো ফিরতে পারবো? গ্রামবাসী ঢুকতে দেবে আমাকে? জাহানারার এমন হাজার চিন্তার মধ্যে একটা মেয়ে মিষ্টি সুরে বলল, এত কি ভাবছো জাহানারা? তুমি অনেক দুর্বল, এত চিন্তা করলে অসুস্থ হয়ে পড়বে। জাহানারা তাকিয়ে দেখে মেধা। সুন্দর ফর্সা মুখ একদিনেই কেমন যেন মলিন হয়ে গেছে, একদিনেই যেন বয়স অনেকটা বেড়ে গেছে। জাহানারাকে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে মেধা বলে, তুমি অযথাই আমাকে নিয়ে চিন্তা করছো জাহানারা। তুমি আমার থেকে অনেকটাই ছোট, সহ্য শক্তিও কম। তাই নিজের কথা, নিজের ভবিষ্যতের কথা ভাবো। আর এটা মনে রেখো, আমার যা তা আমারই থাকবে, কেউ চাইলেও আমার থেকে কেড়ে নিতে পারবে না। আর যেটা আমার নয়, আমি চাই অচিরেই তা আমার থেকে অনেক দূরে চলে যাক। জাহানারা কিছু বলবে তার আগেই মাজেদে বেগম চিৎকার করে বলতে বলতে এইদিকে আসে, ওই অলক্ষণী মায়া, তোর কাজ কি এখানে? কি কইরা ডর দেখাইতে আসোস আমার নতুন বৌমারে? দেখেন আম্মা, আমি আপনার বউরের কিছু বলি নাই, শুধু চিন্তা করতে বারণ করছি। বুঝছি আমি তুমি কেমন ভালো কথা কওয়ার মানুষ। যাও দেখি বাপু এইখান থেকে। শাশুড়ি এমন ঝাঁঝালো কথা শুনে সেখান থেকে চলে যায় মেধা। মেধা চলে যেতেই মাজেদে বেগম জাহানারাকে বলে, ও নতুন বৌমা, কি কইতেছিল মুখপরিটা? কি হইল? কোনো কথা কও নাকে? তুমি কি রোবটটা নাকি বাপু? সারাক্ষণ এমনি সঙ্গের মতো খাড়ায় থাকো, কোনো কথা কও না। যত সব জুটি আমার কপালে। আচ্ছা যাও বাপু, ঘরে যাও, গিয়ে রেস্ট করো, পরে কথা কমনি আবার আমি। জাহানারাকে ঘরে দিয়ে একটু স্বস্তির নিঃশ্বাস নিয়ে সিরিয়াল দেখতে বসে মাজেদা বেগম। এদিকে ঘরে জাহানার মনে চলছে নানান আগুন, কে নেভাবে এই আগুন? আমি, হ্যাঁ, আমি অনিকেত চৌধুরী বেঁচে থাকতে জাহানারার কোনো ক্ষতি হতে দেব না নিজামুদ্দিন। কোনো খোঁজ পেয়েছো নিহিতার? নিহিতা যে গর্তে লুকিয়ে থাকুক না কেন, ওকে খুঁজে বের করো। আর ওই গাড়িতে যে 4 জন ছিল, তাদের কোনো খোঁজ পেয়েছো? না স্যার, এখনও কারো কোনো খোঁজ পাওয়া যায়নি, তবে খুব শীঘ্রই পাওয়া যাবে। 4 জনের মধ্যে একজন ফোন ওপেন করেছিল, তখনই ট্র্যাক করা হয়েছে। কক্সবাজারে আছে। আমাদের টিম চলে গেছে, পেয়ে যাব আশা করি। না নিজামুদ্দিন, আশা করলে তো হবে না, পেতেই হবে। যা করার তুমি। হ্যাঁ স্যার, বাইরে আপনার সাথে দেখা করার জন্য জয়ন্ত স্যার বসে আছে, আসতে বলবো? হ্যাঁ পাঠাও। আর শুনো, বাইরে থেকে দরজাটা লাগিয়ে দিও জয়ন্ত ঢোকার পরে। আচ্ছা স্যার। এ বলে নিজামুদ্দিন বেরিয়ে গেল অনিকেতের অফিস থেকে। বাইরে গিয়ে জয়ন্তরকে ভেতরে আসতে বলল। জয়ন্ত দরজার সামনে এসে বলল, আসতে পারি ভাগিনা? হঠাৎ এত জরুরি তলব? অনিকেত মুচকি আসিতে বলল, একটা কাজে তোমার সাহায্য লাগবে মামা, ভেতরে এসো। হ্যাঁ, কি বলবি বল? আলতো উত্তর জয়ন্তর। তা মামা, তুমি কোথা থেকে আসলে? বাড়ি থেকে? আরে না ভাগিনা, একটা বন্ধুর বাসা থেকে আসলাম। বন্ধু তো আসতেই দিবে না, তুই শুধু কল করেছিস জন্য আসলাম। ও, তা কাল তুমি আমাদের বাসায় গিয়েছিলে? না, কাল কেন তোদের বাসায় যাব? বললাম না, বন্ধুর বাড়ি গিয়েছিলাম। ও ভালো, তো এত ঘামছি কেন? আর ভয় পাচ্ছ কেন? কই ভয় পাচ্ছি? আমার না খুব দরকারি কাজ আছে, যেতে হবে। তোর সাথে পরে কথা হবে, আজ উঠি। জয়ন্ত কথাগুলো বলে চেয়ার থেকে উঠে দরজা খুলতে গিয়ে দেখে দরজা বাইরে থেকে লক। তখন কিছুটা রাগ দেখিয়ে বলে, আমার সাথে তুই মজা করছিস অনিকেত? দরজা লক কেন? অনিকেত চেয়ার থেকে উঠে তারপর বলে, আরে মামা, এত তাড়া কিসের? আমার কথা শুনে যাও। যদিও না শুনে যেতে পারবে না। জয়ন্ত রাগ দেখিয়ে বলে, কি বলবি জলদি বল। অনিকেত পকেট থেকে টুক করে আংটি বের করে, তারপর বলে, দেখো তো মামা, আংটিটা চিনতে পারো নাকি? জয়ন্ত বলে, আমারই তো। কই পেয়েছিস? কিছুদিন আগে হারিয়ে গিয়েছিল। ও, আমি কালকে রাতে জাহানার ঘরে পেয়েছি। কালকে কোনো অচেনা লোক হামলা করেছিল, আমি ভেবেছিলাম হয়তো তার। কিন্তু এটা তো তোমার। তুমি তো এরকম কাজ কখনোই করতে পারো না, তাই না? ঠিক আছে, তুমি যাও। নিজামুদ্দিন দরজা খুলে দাও। দরজা খুলতেই একরকম দৌড়ে চলে যায় জয়ন্ত। রাস্তা দিয়ে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলতেই কয়েকটা লোক এসে হুড়মুড়িয়ে গাড়িতে তুলে ফেলে। ফিউ মোমেন্টস লেটার। তোর সাহস কি করে হলো আমার বাড়িতে আমার বউয়ের ঘরে ঢুকে তার সাথে অসভ্যতামির চেষ্টা করার? এর শাস্তি তো তোকে পেতেই হবে। জয়ন্তকে মারতে মারতে কথাগুলো বলল অনিকেত। জয়ন্ত অনিকেতের পা ধরে বলতে লাগলো, ক্ষমা করে দাও ভাগিনা, আমি তোমার মামা, ভুল হয়ে গেছে আমার। আমি জীবনে কোনোদিন কোনো পরনারীর দিকে আর চোখ তুলে তাকাবো না। শেষবারের মতো ক্ষমা করে দাও। জয়ন্তর এমন করা দেখে অনিকেত বলল, আচ্ছা, ক্ষমা তোমায় না হয় করব, কিন্তু যেই হাত আমার জাহানের শরীর স্পর্শ করেছে সেই হাতকে তো ছাড়তে পারবো না মামা। তারপর একটা বাঁকা হাসি দিয়ে নিজামুদ্দিনকে বলল, একটা চাকু দাও তো। মামার হাতগুলোর সুরসুরি দূর করে দিই। জয়ন্ত চিৎকার করে উঠে বলল, না ভাগিনা, না।
মেধার ফোনে অচেনা নাম্বার থেকে একটা মেসেজ আসলো, তোমার স্বামী অনিকেত তার দ্বিতীয় স্ত্রী জাহানারার জন্য কারো হাত কেটে দিয়েছে। তোমার কি মনে হয় এখনো সে জাহানারাকে ভালোবাসে না? মেসেজটা দেখে মেধার মুখে হাসিটা চওড়া হলো। অনিকেতকে উদ্দেশ্য করে মেধা বলল, প্ল্যান সাকসেসফুল অনিকেত। মাছ টোপ গিলেছে। শোনো বৌমা, চলো আমরা একটু বাইরে থেকে ঘুরে আসি। কথাগুলো বলতে বলতে জাহানারার ঘরে ঢুকে মাজেদা বেগম। কিন্তু ঘরে ঢুকে দেখে ঘরের কোথাও জাহানারা নেই। বাথরুম বারান্দা দেখতে দেখতে পুরো বাড়ি খুঁজেও কোথাও খুঁজে পায় না জাহানারাকে। বাড়ির সকল কাজের লোককে জিজ্ঞেস করলেও কেউ বলতে পারে না। হুট করে এভাবে জাহানারার নিখোঁজ হয়ে যাওয়ায় ভীষণ চিন্তায় পড়ে যায় মাজেদা বেগম। তড়িঘড়ি করে ফোন করে অনিকেতকে এদিকে নিজেদের পরিকল্পনার প্রথম ধাপ সফল হয়। বেশ খোশ মেজাজে হোটেলে বসে নাস্তা করছে অনিকেত আর মেধা। এমন সময় মাজেদা বেগমের ফোন। অসময়ে মায়ের ফোন দেখে কিছুটা চিন্তিত হয়ে ফোন রিসিভ করতেই ফোনের অপর পাশ থেকে মাজেদা বেগম বললেন, বাবা, নতুন বৌমাকে কোথাও খুঁজে পাচ্ছি না। পুরো বাড়ি খুঁজে ফেলেছি, কোথাও নেই। কথাটা শুনে চেয়ার থেকে উঠে দাঁড়ায় অনিকেত। তারপর বলে, কি বললে মা? জাহানারাকে খুঁজে পাচ্ছ না? আচ্ছা তুমি চিন্তা করো না, আমি আসছি। অনিকেতের মুখে চিন্তার ভাঁজ দেখে মেধা বলে, কি হয়েছে অনিকেত? জাহানারার কি হয়েছে? জাহানারাকে খুঁজে পাওয়া যাচ্ছে না মেধা। ওর উপর কি আবার কেউ টার্গেট করলো? না, এমনটা তো হওয়ার কথা নয়। আচ্ছা চলো বাড়ি গিয়ে দেখি বিষয়টা। অনিকেত, তোমার কি মনে হচ্ছে না তুমি ওই মেয়েটাকে নিয়ে বেশি বাড়াবাড়ি করছো? ওর উপর আপাতত কোনো বিপদ নেই, সেটা তুমি ভালো করে জানো। আছে হয়তো কোথাও। এত প্যানিক করার কি আছে? আর তেমন হয়েছে তোমার মা। একটু কিছু হলেই ছেলেকে জানাতে হবে। দেখো মেধা, তুমি খুব ভালো করে জানো আমি কোনো নির্দোষের কোনো ক্ষতি কখনো করি না। এমনিতেই আমার উপর শত্রুতা দেখাতে গিয়ে আমার প্রতিপক্ষর জীবনটা ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে। সো আমি চাই না জাহানের আর কোনো ক্ষতি হোক। ওর জায়গায় অন্য কেউ হলেই একই কাজ করতাম। আচ্ছা, অন্য কেউ হলে একই কাজ করতে? আচ্ছা ভালো, তবে বিশ্বাস করো এমনটা হলে আমি বেশি খুশি হব। মেধার কথাগুলো শুনেই অনিকেত বেরিয়ে গেল। মেধা মনে মনে আওড়াতে লাগলো, আমার তোমাকে ভীষণ অচেনা লাগছে অনিকেত। আমি আমার পুরনো অনিকেতকে চাই। আর তা না হলে তুমি একটা কথা ভুলে যেও না, যে জিনিসটা আমার সেটা কিন্তু শুধুই আমার। আর যেটা আমার হবে না সে কখনো অন্যেরও হবে না। এরপরে এক ভয়ঙ্কর অট্টহাসিতে হেসে উঠল মেধা। বাড়িতে গিয়েই অনিকেত মাকে বলে, মা, জাহানারা কই? পেয়েছো ওকে? মাজেদা বেগম ছেলেকে দেখে দৌড়ে এসে বলে, না বাবা, মায়াটা হুট করে কই গেল বলতো? বাড়ির কেউই দেখেনি, দারোয়ানও বাইরে যেতে দেখেনি, তাহলে গেল কই? আচ্ছা, সারাদিন তোমরা সব কি করো কি? একটা জলজ্যান্ত মানুষ কিভাবে উদয় হয়? বাড়িতে এতগুলো মানুষ কি করো? তোমাদের কি ঘোড়ার ঘাস কাটার জন্য রাখা হয়েছে? আবার ভালো করে খুঁজে দেখে পুরো বাড়ি। বাইরে যদি না যায়, বাড়িতে আছে নিশ্চয়ই। খোঁজো তাড়াতাড়ি। সবার সাথে অনিকেত খুঁজতে খুঁজতে বাগানে এলো। বাগানে চারদিকে দেখেও কোথাও পেল না। বাড়ির দিকে আসতেই পায়ে গোলাপ গাছের একটা কাটা পায়ে ঢুকে পড়ে। তাড়াহুড়ো করে বাইরে আসতে যেয়ে পায়ে জুতো পড়তে গিয়ে ভুলে গিয়ে খালি পায়ে বাগানে চলে এসেছিল। কাটা তুলে বাড়ির দিকে ফিরবে, তখনই অনিকেত খেয়াল করে সামনের ঝোপের পাশে গোলাপি রঙের ওড়না দেখা যাচ্ছে। তারপর ভালো করে খেয়াল করে দেখে কেউ বসে কারোর সাথে কথা বলছে। অনিকেতের বুঝতে বাকি থাকে না এটা আর কেউ না, এটা জাহানারা। কিছুটা এগিয়ে গিয়ে দেখে হাতে একটা খরগোশের বাচ্চা, যার সাথে বসে থেকে কথা বলছে। অনিকেত ঝোপের সামনে গিয়ে কিছুটা রাগ দেখিয়ে বলে, জাহান, তুমি এইখানে কি করছো? আর বাগানে এসেছো, মাকে বলে আসনি কেন? তোমার জন্য মা কত টেনশন করছে, তোমার কোনো খেয়াল আছে? পুরো বাড়ি খুঁজে ফেলেছি পাইনি জন্য আবার আমার কাছে ফোন দিয়েছে। এই সব কিছু একটু বিবেচনা করা উচিত, এতটাও বাচ্চা না তুমি। অনিকেতের কথা শুনে উঠে দাঁড়ায় জাহানারা। তারপর চোখ মাটির দিকে করে বলে, সরি, আমি আসলে বুঝতে পারিনি, আর এমনটা করব না। হাতে থাকা খরগোশটাকে উদ্দেশ্য করে বলে, ওকে একটা বিড়াল তাড়া করেছিল, ওকে বাঁচাতেই বাগানে এসেছিলাম, কাউকে বলার সুযোগ পাইনি। অনিকেত কিছুটা ঝাঁঝানো গলায় বলে, ঠিক আছে, কিন্তু নেক্সট টাইম থেকে এরকম করবে না ওকে। চলো। কথাগুলো বলে দেখে জাহানারা তার সামনে নেই। ধীরে ধীরে হেঁটে খরগোশের সাথে কথা বলতে বলতে বাড়ির দিকে চলে যাচ্ছে। কেমন যেন অদ্ভুত সুন্দর লাগছে মেয়েটাকে। ইচ্ছে করছে ওকে সামনে দাঁড় করিয়ে দেখে মন মতো একটু তাকিয়ে থাকি। এগুলো ভেবে নিজেই নিজের মনে মনে হেসে উঠে অনিকেত। হঠাৎ ফোনের আওয়াজে ভাবনা থেকে বের হয় অনিকেত। ফোন রিসিভ করতেই ওপার থেকে বলে, স্যার, আমি নিজামুদ্দিন। 4 জনের মধ্যে একজন সুমনকে পাওয়া গেছে, গোডাউনে রেখেছি। উত্তরে অনিকেত বলে, আমি আসছি কিছুক্ষণের মধ্যেই। ফোন রেখে সামনে তাকাতে দেখে জাহানারা অনেকটা দূরে চলে গেছে। দৌড়ে এগিয়ে গিয়ে জাহানারাকে সাথে নিয়ে ঘরে ঢুকে অনিকেত। অনিকেত আর জাহানারাকে একসাথে দেখে মাজেদা বেগম এগিয়ে এসে বলে,
কই গিয়েছিলে বৌমা? অনিকেত কোথায় পেলি বৌমারে? অনিকেত কিছুটা তামাশা করে বলে, মা, তোমার নতুন বৌমা খুব সাহসী, সে বিড়ালের সাথে যুদ্ধ করতে গিয়েছিল। মাজেদা বেগম বলে, কি বলিস? অনিকেত বলে, বাকি গল্পটা তোমার বৌমার থেকে শুনে নাও মা, আমার জরুরি কাজ আছে, আমি আসি। এই বলে অনিকেত বেরিয়ে যায়। এদিকে মাজেদা বেগম বলে, হয় বাপ তোর নতুন বইয়ের থেকেই তো গল্প শুনব, যার মুখ দিয়ে সারাদিন একটা কথাও বের হয় না। ওকে নতুন বৌমা দাঁড়িয়ে আসো কেন? যাও ঘরে যাও, রেস্ট করো। আমাকে তোমার গল্প শোনাতে হবে না, আমি বরং টিভিতে সিরিয়ালই দেখি। সুমনের মুখ থেকে কিছু বের হয়েছে না নিজামুদ্দিন? দরজা খুলে ঢুকতে ঢুকতে বলল অনিকেত। উত্তরে নিজামুদ্দিন বলল, না স্যার, মুখ খুলছে না। আচ্ছা তাই নাকি? তাও কে ফিল্ম দেখাওনি এখনো? না স্যার। তাহলে জলদি দেখাও। ওর মেয়ে কোনো স্কুলে যেন পড়ে। বিদ্যান মেমোরিয়াল বিদ্যালয় স্যার। ওখানে কে যেন আছে? রকিনা। অনিকেত আরও কিছু বলার আগে সুমন বলে, না স্যার, আপনি যা করার আমার সাথে করুন, আমার মেয়েকে কিছু করবেন না। ওরা তো কিছু করেনি, যা করার আমি করেছি। ওরা তো আমার সাথে থাকেও না, ওদের কোনো ক্ষতি করবেন না। কি জানতে চান বলুন? এই তো লাইনে এসে গেছিস, কেন যে এতক্ষণ মাথা গরম করলি আমার? তা বল, জাহানারাকে কেন বা কার কথায় কিডন্যাপ করেছিলি? আমি জানি না স্যার, সত্যি বলছি। আমি শুধু এতটুকু জানি, একটা নাম্বার থেকে মেসেজে আসে যে কাউকে কিডন্যাপ করতে হবে। কাজটা আমি করতে পারবো নাকি? প্রথমে আমি না বলে দিয়ে পারবো না, পরে আমাকে অনেক টাকা দেবে বলে, আর অমনি লোভে পড়ে তুই রাজি হয়ে গেলি। বাহ! তা বাকি তিনজনকে কে কে শুনি? জানি না স্যার, আমাকে শুধু বলা হয়েছিল নন্দকাননের বটতলায় দাঁড়াতে, সেখানে একটা কালো গাড়ি আসবে, সেখানে যেন উঠি কথা মতো। সেইখান থেকে আমি গাড়িতে উঠি। তারপর দেখতে পাই গাড়িতে আরও তিনজন। তিনজনের মধ্যে একজন গাড়ি চালাচ্ছিল, সে আমাদের কাগজে লিখে বলে দেয় কখন কাকে তুলতে হবে। আমরা তিনজন শুধু সেই মতোই কাজ করি, এছাড়া কারো সাথে কারো আমাদের কথা হয়নি। আচ্ছা, তাহলে ওরা দুজন ছিল, আরেকজনের সাথে কি করলি? জানি না। দুজনকেই গাড়িতে তোলার পরে গাড়িটা আবার নন্দনকানন বটতলায় আমাদের টাকা দিয়ে নামিয়ে দেয়, আর বলে সবাই যেন আলাদা আলাদা জায়গায় গা ঢাকা দিই। নিজামুদ্দিন, এ কাকে নিয়ে আসলি? এ তো কিছুই জানে না। স্যার, তাহলে কি এ মিথ্যে বলছে? না নিজামুদ্দিন, এ মিথ্যে বলছে না। আসলে এদের মাস্টারমাইন্ড আমাদের টাইম নষ্ট করার জন্য এদের ব্যবহার করেছে, যেন আমরা এদের ধরতে গিয়ে অন্যদিকে মন দিই আর ও নিজের কাজটা কৌশলে শেষ করতে পারে। তাহলে আমরা এখন কি করব? আপাতত একে বন্দি করে রাখো, দেখো আর কিছু মুখ দিয়ে বের হয় নাকি, তারপর আমি দেখি কি করা যায়। হ্যালো জাহানারা, ঠিকমতো বাড়ি পৌঁছে গেছো তো? কেউ বুঝতে পারেনি যে তুমি বাড়ির বাইরে গিয়েছিলে? কিছুটা বাঁকা হাসি এসে জাহানারা বলে, একদম চিন্তা করো না, কেউ বুঝতে পারেনি। দেখতে অনিকেত জাহানার বিয়ের 1 মাস পেরিয়ে গেছে। জাহানারা আগে থেকে অনেকটাই স্বাভাবিক হয়েছে। এর পেছনে মূল ভূমিকা মাজেদা বেগমের। দিনের পর দিন জাহানারা কোনো কথা বলেনি মাজেদা বেগমের সাথে, কিন্তু তাও মাজেদা বেগম সবসময় জাহানারার মন ভালো করার জন্য কথা বলে গেছে। সাথে করে ঘুরতে নিয়ে গেছে, হোটেলে খাবার খেতে গেছে, এমনকি সাথে করে রোজ কলেজেও নিয়ে গেছে। মাজেদা বেগম সহ বাড়ির সব কাজের লোকের সাথে জাহানারার সম্পর্ক ভালো হলেও একাকার সমান দূরত্ব অনিকেতের সাথে। এই 1 মাসে গোনা কয়েকবার দেখা হয়েছে অনিকেতের সঙ্গে, তাও সেটা খাবার টেবিলে। জাহানারা এখানে আসার 7 দিন পর থেকে মেধা এখানে থাকে না। মেধার সাথে অনিকেতও অন্য একটা ফ্ল্যাটে থাকে। অনিকেত সপ্তাহে 1 দিন এসে মায়ের সাথে দেখা করে যায়, তখন টুকটাক কথা হয় দুজনের। এদিকে 7 দিন ধরে মাথা ঘোরা, বমি হওয়া, খাবার খেতে না পারা নানান সমস্যায় ভুগছে জাহানারা। মাজেদা বেগম কিছুটা আন্দাজ করতে পেরেও চুপচাপ আসে, কিছু বলছে না, কারণ প্রয়োজনের থেকে বেশি কিছু বলা তার বারণ। জাহানারাকে যে বড্ড বেশি ভালোবাসে অনিকেত, তাই কদিনে খুব ভালো করে বুঝে গেছে মাজেদা বেগম। জাহানারার মানসিক সমস্যার দিন দিন অবনতি দেখেই অনিকেত মেধাকে নিয়ে এবারে ছেড়ে চলে গেছে। ডাক্তার প্রথমে বলেছিল কিছুদিনের জন্য জাহানারাকে বাইরে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু এমন একটা পরিস্থিতিতে জাহানারাকে নিয়ে বাইরে যাওয়া সম্ভব ছিল না, তাই পরে নিজেই চলে গেছে। কিন্তু নিয়ম করে রোজ ফোন করত, খবর নিত। যদিও জাহানারা অগোচরে, শুধু মাজেদা বেগম যে ব্যাপারটা আন্দাজ করেছে তা নয়, জাহানারা নিজেও বিষয়টা বেশ চিন্তায়। পিরিয়ডের ডেট 15 দিন পার হয়ে গেছে, তার সাথে এই লক্ষণগুলো কেমন যেন দুয়ে দুয়ে 4 হয়ে যাচ্ছে। তাই কনফার্ম করতে কলেজ থেকে আসার পথে ফার্মেসি থেকে একটা প্রেগনেন্সি কিট নিয়ে আসে। টেস্ট করে যা ভেবেছিল তাই হলো পজিটিভ। সারাদিন অনেক ভেবে ঠিক করলো রাতে অনেকে দিলে প্রেগনেন্সির কথা জানাবে। রাত 8টা বাজে। মাজেদা বেগম আর অনিকেত ড্রয়িং রুমে কথা বলছিল। জাহানারা সেখানে এসে বসে। এই 1 মাসে জাহানারা সবসময় অনিকেতের সাথে দূরত্ব রেখেই চলেছে।
আজ এইভাবে নিজ ইচ্ছায় বসায় বেশ অবাক হয় অনিকেত। মাজেদা বেগম বুঝতে পেরে বলে, আমার খাওয়ার আগের ওষুধটা খেতে হবে, তোরা কথা বল, আমি আসি। এ বলে ঘরে চলে যায়। কিছুক্ষণ দুজনেই চুপ থাকে। তারপর অস্বস্তি কাটাতে অনিকেত বলে, তো সবকিছু ঠিকঠাক চলছে জাহানারা? জাহানারা মৃদু হেসে বলে, না স্যার, সবকিছু ঠিক নেই। অনিকেত কিছুটা চিন্তিত হয়ে বলে, কি হয়েছে বলো, কোনো সমস্যা? কলেজে কেউ কিছু বলেছে? না, কলেজে কেউ কিছু বলেনি। তাহলে? সাধারণভাবে প্রশ্ন করে অনিকেত। প্রশ্ন শুনে জাহানারা ওড়নার তলা থেকে প্রেগনেন্সি কিট বের করে অনিকেতকে দেখায় আর বলে, আমি প্রেগনেন্ট। কথাটা শুনে থমকে যায় অনিকেত। 7টি বছর পার হয়ে গেছে অনিকেত আর মেধার বিয়ের। মেধা কখনো মা হতে পারবে না জানার পরও কখনো শূন্যতা অনুভব করেনি। ভেবেছে বাচ্চাই কি জীবনের সবকিছু নাকি। মেধাও প্রথম প্রথম কান্নাকাটি করলেও পরবর্তীতে নিজের বিজনেস জয়েন করার পর এ নিয়ে কথা বাড়ায়নি। এমনকি জাহানারাকে বিয়ে করার পরও সে একবারও ভাবেনি বাচ্চার কথা। প্রথম দিন তো কোনোরকম অনুভূতি ছাড়াই জ্ঞানহীন হয়ে কাছে টেনে নিয়েছিল জাহানারাকে। কিন্তু ওর প্রেগনেন্ট হওয়ার কথা শুনে এত ভালো লাগছে কেন? বারবার নিজের মনকে প্রশ্ন করছে অনিকেত। মনে হচ্ছে পুরো পৃথিবীর শোক ওর পায়ে কেউ ঢেলে দিয়েছে। বাবা হওয়ার আনন্দে পাগল হয়ে যেতে ইচ্ছে করছে। এদিকে অনিকেতের কোনো উত্তর না শুনে ভয়ে কেঁদে ফেলেছে জাহানারা। অতপর জাহানারার কান্না শুনে আকাশ কুসুম ভাবনা বন্ধ হয় অনিকেতের। শক্ত করে জড়িয়ে ধরে বলে, কাঁদছো কেন পাগলি? কি হয়েছে? আমি আছি না তোমার সাথে, কিচ্ছু হবে না। তুমি জানো না তুমি আমাকে কি খবর শোনালে, একজন পুরুষের পূর্ণতার খবর। আজকের পর থেকে তোমার চোখে আমি জল দেখতে চাই না জাহানারা, একদম কাঁদবে না। এই বলে জাহানারার চোখের পানি মুছে দিয়ে মাজেদা বেগমকে জোরে জোরে ডাকতে ডাকতে বলে, মা, মা, তুমি দাদি হতে চলেছ, আমি বাবা হতে চলেছি। তুমি শুনছো, আমি বাবা হতে চলেছি। ছেলের চিৎকার শুনে দৌড়ে বাইরে আসে মাজেদা বেগম আর বলে, সত্যি গীতাসোস বাবা, তুই বাবা হতে চলেছিস আর আমি দাদি? হ্যাঁ মা, হ্যাঁ, একদম সত্যি বলছি। অবশেষে আমার ঘর আলো করে কেউ আসছে। জাহান, তুমি জানো না তুমি আমাকে কতটা আনন্দ দিলে। সত্যি আপনি খুশি হয়েছেন? কিছুটা উৎসাহিত কণ্ঠে বলে জাহানারা। হ্যাঁ জাহানারা, হ্যাঁ, এত খুশি হয়েছি যে তোমাকে বোঝাতে পারবো না। আজকে থেকে আমি এখানেই থাকবো জাহানারা, তোমার সাথে আর আমার বাচ্চার সাথে। কিন্তু মেধা ম্যাম, সে চিন্তা তোমাকে করতে হবে না জাহান। তুমি এখন শুধু আমাদের বাচ্চার কথা চিন্তা করো। কিন্তু এখন এই খবরটা কাউকে জানানোর দরকার নেই মা, কেউ যেন না জানে। ঘরে চলো মা, খাবারটা পাঠিয়ে দাও ঘরে, চলো। জাহানারাকে নিয়ে অনিকেত ঘরে যাবে। তখনই খেয়াল করে জানালার ধারে কেউ দাঁড়িয়ে আছে। অনিকেত বলে ওঠে, কে ওখানে? সাথে সাথে দৌড়ে কারো চলে যাওয়ার আওয়াজ শোনা যায়। অনিকেত দৌড়ে বাইরে গিয়েও কারো দেখা পায় না। ভেতরে সে মাজেদা বেগমকে বলে, মা, জাহানারা এখানে নিরাপদ নয়, ওকে সেফ কোথাও রাখতে হবে। এদিকে মেধার ফোনে আবারও অচেনা নাম্বার থেকে মেসেজ আসে, এই দেখো, তোমার স্বামীর দ্বিতীয় বইয়ের গর্ভে বাচ্চাও চলে আসলো। এখনই কি তুমি তোমার স্বামীকে বিশ্বাস করো? ভাবছো তো আমার কথার সত্যতা কি? তাহলে নিচের ভয়েসটা শোনো, আশা করি কোনো সংশয় থাকবে না। মেধা তাড়াতাড়ি ভয়েসটা ওপেন করে। সেখানে শোনা যায় অনিকেতের গলা, যেখানে উচ্ছ্বাস প্রকাশ করছে বাবা হওয়ার খুশিতে। মেধা ধপ করে বসে পড়ে মেঝেতে। কি রিয়্যাক্ট করবে বুঝে উঠতে পারছে না। হুট করে মনে করে এইগুলো হয়তো অনিকেতের শত্রুদের কাজ, তাকে তাদের দলে নেওয়ার জন্য এরকম প্ল্যান করেছে। তড়িঘড়ি অনিকেতের নাম্বারে ডায়াল করে, কিন্তু অনিকেত ফোন তুলে না। প্রায় 10 বার ফোন করার পর ফোন তুলাই প্রচণ্ড রাগ দেখিয়ে বলে, কি হয়েছে মেধা, এতবার ফোন করছো কেন? দেখছো যখন ধরছি না তার মানে নিশ্চয়ই ব্যস্ত আছি। তোমার এই সবসময় জেদ একদম পছন্দ না আমার, ফোন দেবে না আমাকে। এই বলেই অনিকেত ফট করে কেটে দেয় ফোন। ফোন কেটে যাওয়ার সাথে সাথেই অপর পাশ থেকে আরেকটা ফোন আসে মেধার কাছে। রিসিভ করতেই হরর ভয়েসে কেউ বলে, কি হলো ম্যাডাম, বিশ্বাস হলো তো আমার কথা? আপনার স্বামী আপনাকে ঠকিয়েছে। বিশ্বাস করুন আর নাই করুন, এটাই সত্যি। মেধা ঠকে গেছে, মেধা ঠকে গেছে। হা হা হা। অপর পাশের কথাগুলো শুনে রাগে ফোনটা ছুঁড়ে মারে মেধা। রাগে কিরমির করতে করতে বলে, কাউকে ছাড়বো না আমি, কাউকেই ছাড়বো না। এ বলেই বিধ্বস্ত অবস্থায় ঘর থেকে বেরিয়ে পড়ে মেধা। সকাল 6টা। অনিকেত জাহানারাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। ফোনের আওয়াজে ঘুম ভেঙে যায় অনিকেতের। ফোন তুলতেই অপাশ থেকে বলে, স্যার, একটা খুবই খারাপ নিউজ আছে। আপনার স্ত্রী মেধা আপনার মাকে খুন করেছে। পুরো বাড়ির চারিদিকে গিজগিজ করছে মানুষ। চারিদিকে পুলিশ আর রিপোর্টারদের সরাসরি। বাড়ির ড্রয়িং রুমের দেয়াল ঘেঁষে মেঝেতে মূর্তির মতো শক্ত হয়ে বসে আছে মেধা। পুরো শরীরে মেখে আছে তাজা রক্ত। আর তার সামনে পড়ে আছে মাজেদা বেগমের ক্ষত বিক্ষত লাশ। একরাশ ঘৃণা নিয়ে তাকিয়ে আছে সেই লাশের দিকে মেধা। 7 বছরের জমে থাকা রাগ ক্ষোভ ঘৃণা সব মেটে নিয়েছে আজ। সেই 7 বছর আগের কথা। দুই বাড়ির কেউ মেনে না নেওয়ায় পালিয়ে বিয়ে করে মেধা আর অনিকেত। ছোট্ট একটা বাসা ভাড়া নিয়ে ছোট্ট সংসার শুরু করে।
3 মাস পর অনিকেতের মা মাজেদা বেগম ছেলেকে আনার জন্য পাগল হয়ে যায়। অবশেষে তার জেদের কাছে হার মেনে অনিকেতের বাবা অনিকেত আর মেধাকে বাড়ি ফিরিয়ে আনে। কিন্তু বাড়ির ছেলে বাড়িতে রাজার মতো ফিরে এলেও মেধাকে মাজেদা বেগম চাকরানি করে রেখেছিলেন। তবুও অনিকেতের ভালোবাসায় সবকিছু মেনে নিয়ে হাসি মুখেই থাকত। কিন্তু বিয়ের 1 বছর পর থেকেই সবকিছু বদলে যেতে লাগলো। অনিকেত বাবার সাথে রাজনীতিতে যুক্ত হলো। ধীরে ধীরে মেধার সাথে দূরত্ব বাড়তে লাগলো। এদিকে মাজেদা বেগমও নানাভাবে অত্যাচার করত। সবকিছু নিয়ে মেধার দম বন্ধ লাগতো। এরই মধ্যে অনিকেতের বাবা মারা যায়। অনিকেত পুরোপুরি রাজনীতির খেলায় মেতে ওঠে। মেধার চোখের সামনে ধীরে ধীরে বদলে যায় অনিকেত। এরই মধ্যে আরও বড় সমস্যা হয়ে দাঁড়ায় মেধার মা হতে না পারা। দিনরাত এমন কোনো বাজে কথা নেই যা মাজেদা বেগম মেধাকে বলেনি। কিন্তু এক্ষেত্রে অনিকেত কখনোই মেধাকেও কিছু বলেনি, আবার মাজেদা বেগমকে বলেনি। এত কিছুর পর মেধা শুধু অনিকেতকে ভালোবাসে, সংসার করে যায়। কিন্তু আজ মাজেদা বেগম মেধার সব ধৈর্যের বাঁধ ভেঙে দিয়েছে। মেধা বিধ্বস্ত অবস্থায় এ বাড়িতে এসে মাজেদা বেগমকে জিজ্ঞেস করেছিল অনিকেত কোথায়, কিন্তু মাজেদা বেগম ভালো কোনো কথাই বলল না। তো আরও নানান অপমানজনক কথা বলল, কেন, আমার পোলারে দিয়া তোমার কি কাজ? সে আছে তার বউ বাচ্চার লগে, তোমারে তার দরকার নাই। সে কইছে আজ থেকে নতুন বৌমার লগেই থাকবো, তুমি যাও এখান থেকে। মেধা মাজেদা বেগমের কোনো কথা না শুনে ঘরের ভেতরে ঢুকে পড়ে। এদিকে মাজেদা বেগম মেধাকে ঢুকতে দেবে না, তাই মেধার হাত ধরে টেনে দরজার বাইরে নিয়ে এসে একটা জোরে থাপ্পড় মারে। প্রচণ্ড কষ্ট আর রাগে দরজার পাশে রাখা কাঁচি দিয়ে মাজেদা বেগমকে কোপ দিতে থাকে, যতক্ষণ না মাজেদা বেগমের শরীর ক্ষত বিক্ষত হয়ে নিথর হয়ে যায়। তারপরে ধপ করে বসে পড়ে মাটিতে। পালানোর ইচ্ছে তার নেই, বরং এই মহিলার ক্ষতবিক্ষত চেহারা আর ওই চুপ থাকা মুখ একটু আরাম করে দেখতে চায়। আর তাই স্থির হয়ে মাজেদা বেগমের দিকে চেয়ে রইল মেধা। চোখে মুখে অনুতাপের কোনো ছাপ নেই। কিছুক্ষণের মধ্যেই অনিকেত চলে আসলো। এসে বাড়িতে ঢুকতে দেখে মেঝেতে ক্ষত বিক্ষত অবস্থায় পড়ে আছে মায়ের লাশ, আর তার পাশে দেয়াল ঘেঁষে বসে আছে মেধা। মেধাকে দেখে অনিকেত ধীরে ধীরে মেধার দিকে এগোলো। এরপর মেধার কাছে গিয়ে বসে তারপর শান্তস্বরে ডাকল, মেধা। সামনে অনিকেতকে দেখে শক্ত করে জড়িয়ে ধরে মেধা। তারপর বলে, অনিকেত তুমি এসেছো? তখনই মনে পড়ে অনিকেতের ফোনে বলা কথাগুলো আর মাজেদা বেগমের বলা কথা। অনিকেত মেধাকে চায় না, চট করে দূরে সরে যায় মেধা। তারপর বলে, কেন এসেছো অনিকেত? কেন এসেছো তুমি? এখন কেন এসেছো? তোমার বাচ্চার কাছে যাও, তোমার জাহানের কাছে যাও। ও, তুমি তো নিশ্চয়ই আমার কাছে আসোনি, তোমার মায়ের কাছে এসেছো। কিন্তু সে তো নেই, কোথাও নেই। সারা জীবনের মতো নাই করে দিয়েছি, হাজার খুঁজলেও তুমি আর পাবে না। হা হা হা। অনিকেতের বসতে বাকি নেই। মেধার মানসিক সমস্যা হয়েছে, এখনও মেধাকে কি বলবে? চারিদিক শূন্য হয়ে যেতে লাগলো অনিকেতের। মেধা যাকে সে প্রচণ্ড ভালোবাসে, 3 বছরের প্রেম, 7 বছরের সংসার, 10 বছর ধরে একটা মানুষকে ভালোবেসে আসে। মেধা অনিকেতের পুরো দুনিয়া জুড়ে। আর সেই মেধা তার মায়ের খুনি। কি এমন হলো যে মেধা এতটা মানসিক আঘাত পেল? কিছুক্ষণ পরে পুলিশ এলো। মাজেদা বেগমের লাশ নিয়ে গেল, মেধাকেও নিয়ে গেল। ধীরে ধীরে সমস্ত মানুষজন চলে গেল। পুরো বাড়ি খালি হয়ে গেল। ধপ করে চেয়ারে বসে বলল অনিকেত। আর ভাবতে লাগলো, কি লাভ হলো এত কষ্ট করে, এত ক্ষমতা হাতে নিয়ে? কি দরকার এখন ক্ষমতার, যার দ্বারা নিজের আপন মানুষগুলোকে ধরে রাখা যায় না? অনিকেতকে বসতে দেখে নিজামুদ্দিন এগিয়ে আসে অনিকেতের কাছে। কিন্তু কিছু বলার আগেই অনিকেত বলে, প্লিজ নিজামুদ্দিন, একা থাকতে দাও আমাকে। নিজামুদ্দিন চলে যেতেই টেবিলের ওপরে সবকিছু ফেলে দিয়ে চিৎকার করে কেঁদে ওঠে অনিকেত। কথা বলে, পুরুষ মানুষ তখনই কাঁদে যখন জীবনের সব থেকে দামি জিনিস হারিয়ে যায়, যার পরিপূরক কখনোই হয় না। এদিকে জাহানারা দাবায় চাল দিতে দিতে বলে, নিহিতা জানিস, একটা শক্তিশালী মানুষকে দুর্বল করতে এবং একটা দুর্বল মানুষকে শক্তিশালী করতে সবথেকে কার্যকারী উপায় কি? উত্তর একটাই, কাছের মানুষকে কেড়ে নেওয়া। ঠিক যেমন অনিকেত আমার আপন মানুষকে কেড়ে নিয়ে আমাকে শক্তিশালী করেছে, ঠিক তেমন আমি ওর আপনজনদের কেড়ে নিয়ে ওকে দুর্বল করেছি। তবে অনিকেতের অবস্থা একেবারে করুণ না করা পর্যন্ত থামবে না এই জাহানারা। কি হলো, হা করে আছিস কেন? দেখ, চেকমেট। স্যার, বড় আমাকে এখন নিয়ে যেতে হবে জানা যায়, যদি আপনি একটু। নাজিমুদ্দিনকে থামিয়ে দিয়ে অনিকেত বলল, আমি আসছি, তুমি যাও। নাজিমুদ্দিনকে যেতে বলে উঠে বসল অনিকেত। সেই সকাল থেকে বসে আছে এখানে, এখন বিকেল হয়ে গেছে। এক মুহূর্তেই কেমন বিধ্বস্ত হয়ে গেছে। আসলেই জীবনে আমরা যাদের সব থেকে বেশি ভালোবাসি তাদের এমন চলে যাওয়া মেনে নেওয়া বড্ড কঠিন। অনেকে তো মেনে নিতে পারছে না। হঠাৎ করেই এত কিছু ঘটে যাবে সে স্বপ্নেও ভাবেনি। তখনই মনে হলো এগুলি তার শত্রুর পরিকল্পনা নয়তো। সে ভেবেছে প্রফেশনাল দিক দিয়ে আক্রমণ করবে।
না না, তাকে ভাবানো হয়েছে যে তার কর্মক্ষেত্রে তার সম্মান নষ্ট করে সেখান থেকে সরালে আসলে তার আসল পরিকল্পনা ছিল তাকে পারিবারিক দিক দিয়ে আঘাত করা। তাহলে কি জাহানারে তার পরিকল্পনার মূলগুটি? তখনই ভাবে সবকিছু পরিভেবে দেখবে। আপাতত যে কাজটা জরুরি সেটাই করতে হবে। অজু করে মায়ের খাটি নিয়ে জানাজায় যায়। জানাজা শেষে দাফন শেষ করে বাড়ি ফিরে মন ভারী করে বাড়িতে এসে খানিকক্ষণ বসে থাকে অনিকেত। তারপর ভাবে একটা ফোন করা দরকার জাহানারাকে। মায়ের মৃত্যুর খবর শুনে অনেক কান্নাকাটি করছিল, কিন্তু ওর সেফটির কথা ভেবে আনেনি অনিকেত। পরপর 2বার ডায়াল করার পরও জাহানারা ফোন রিসিভ না করায় তৎক্ষণাৎ অনিকেত বেরিয়ে পড়ে সেফ হাউজের উদ্দেশ্যে। এদিকে একটা বারে বসে একের পর এক ড্রিঙ্ক করে যাচ্ছে জাহানারা। আজ তার আনন্দের একটা দিন, যে তার আপনজন বাবা মা বোন আর তার ভালোবাসার মানুষ রিয়াদকে কেড়ে নিয়েছে। তাকেও সে আপনজন হারা করেছে। জাহানারার কিশোরী বয়সে প্রথম প্রেম রিয়াদ। দীর্ঘ 3 বছরের সম্পর্কে পরিণয় হতে যাচ্ছিল তাদের। আর সেই দিনই প্রবেশ হয় কালো ঝড় হয়ে অনিকেত। চোখের সামনে ভেসে ওঠে সেই সবকিছু। চিৎকার দিয়ে ওঠে, টেবিলের ওপরে সবকিছু ভেঙে ফেলে জাহানারা। তারপর চিৎকার করে কেঁদে ওঠে। বাঁচতে ইচ্ছে করে না, শুধু বেঁচে আছে অনিকেতকে শাস্তি দেওয়ার জন্য। সেইটা পূরণ হলেই সে শান্তিতে মরতেও পারবে। হঠাৎ ফোন বেজে ওঠে জাহানারার। কেউ একজন ওপার থেকে বলে, জাহানারা, অনিকেত সেফ হাউজের উদ্দেশ্যে রওনা দিয়েছে, তুমি তাড়াতাড়ি সেফ হাউজে পৌঁছাও। ফোন কেটে দেয় জাহানারা। আর কোনো লুকোচুরি না, এবার সবকিছু শেষ দেখতে চায়। আজ সব সত্যি নিয়ে মুখোমুখি হবে অনিকেতের। ওকে ওর পাপের শাস্তি দেবে। জাহানারা, জাহানারা কই তুমি? প্লিজ সাড়া দাও। একই ঘরে কোথাও তো জাহানারা নেই। কোথায় গেল? এখানে তো কারো পৌঁছানোর কথা নয়। কি হচ্ছে এইসব? আমি কি একেবারে নিঃস্ব হয়ে যাব? অনিকেত এসব ভাবতে ভাবতেই দরজা খুলে ঘরে প্রবেশ করে কেউ। অনিকেত তাকে দেখে জাহানারা। জাহানারাকে দেখে কিছুটা স্বস্তি পেলেও মুহূর্তে তার দূর হয়ে যায়, কেননা জাহানারাকে কেমন অন্যরকম লাগছে। ধীরে ধীরে জাহানার দিকে এগিয়ে যায় অনিকেত। জাহানারার কাছে যেতেই কেমন যেন গন্ধ পায় অনিকেত। তবে গন্ধটা তার পরিচিত। অনিকেত কিছুটা রেগে গিয়ে বলে, এসব কি জাহানারা? তুমি ড্রিঙ্ক করেছ? কি হয়েছে তোমার? কি সমস্যা আমাকে খুলে বলো। কিন্তু এসব করার কি দরকার? কি চাও একবার বলো তো। নিজের কথা না ভাবো তো অন্তত আমাদের বাচ্চার কথা ভাবো। কি হয়েছে আমাকে বলো। অনিকেতের এমন নরম গলা শুনে হো হো করে হেসে ওঠে জাহানারা। তারপর বলে, হোয়াট দ্য হেল উইথ ইউ অনিকেত? কি হয়েছে তোমার? তোমার নিজের দ্বিতীয় বউ, উফ সরি, তৃতীয় বউ মদ খেয়ে তোমার সামনে দাঁড়িয়ে আছে, তাও তোমার গলা এত নরম। তোমার না ভীষণ রেগে যাওয়ার কথা? বউকে বেধড়ক মারার কথা, তারপর বাড়ি থেকে বের করে দেওয়ার কথা প্রচণ্ড শীতের রাতে। সেই শীতের রাতে তাকে কেউ বাঁচালে তাদের দুজনকে একসাথে দুনিয়া থেকে চিরতরে বিদায় করে দেওয়া যদি তোমার নির্মম অত্যাচারের কথা দুনিয়াকে জানিয়ে দেয়। কি অবাক হচ্ছ কেন মিস্টার অনিকেত? গল্পটা চেনা চেনা লাগছে। লাগারই কথা। মনে পড়ছে সেই রাতের কথা? না, কিছু মনে পড়ছে না। কোন রাতের কথা বলছো? আর কি বলছো এসব? তৃতীয় বিয়ে মানে? কি বলছো এসব? তোমার কি আমাকে বহু বিবাহ করা লোক বলে মনে হয়? আমার প্রথম বউ মেধা ছিল। আর তোমার সাথে বিয়েটা কেন আমাকে করতে হয়েছে তা তো তুমি জানোই। তাহলে তৃতীয় বিয়ে মানে কি? চিৎকার করে অনেকে জাহানারাকে বলল। আচ্ছা তাই, তাহলে নুরি কে ছিল? শান্ত স্বরে জাহানারা বলল, নুরি। অস্ফুট স্বরে বলল অনিকেত, হ্যাঁ নুরি। তোমার মায়ের পছন্দ করা মেয়ে ছিল নুরি। 1 বছর আগে যাকে বিয়ে করো। তুমি তোমার মায়ের প্ররোচনায় সন্তানলোভের আশায়, যা তোমার প্রথম স্ত্রী মেনে নেয়নি। নুরি ছিল অনাথ। তোমার মা গ্রামের ভোলাভালা মেয়ে হিসেবে নুরিকে পছন্দ করে। তাই নুরির মামিকে টাকা দিয়ে বিয়ে দিয়ে নিয়ে আসে তোমার সাথে। সম্ভবত তোমার সম্পূর্ণ মত না থাকলেও আংশিক মত ছিল, তাই বিয়েটা করো। তবে বিয়েটা ছিল সম্পূর্ণ গোপনে। নুরি তোমাদের বাড়িতে থাকতে শুরু করে। তোমার মা প্রথম প্রথম বেশ ভালোই বাসত নুরিকে। তুমিও সন্তানের জন্য ঠিকই সময় করে নুরির কাছে যেতে। তোমার চাহিদা শেষে মেয়েটার দিকে তাকানোর প্রয়োজন বোধ করতে না। এইভাবেই সবকিছু চলতে থাকে। কিন্তু আসল সমস্যার শুরু হয় তোমাদের বিয়ের 2 মাস পর থেকে। কারণ নুরি তখনও প্রেগনেন্ট হয়নি। মাজেদা মানে তোমার মা, ও পুরোপুরি চেঞ্জ। সবসময় কটু কথা বলতে থাকতো নুরিকে। আর মেধা ছিলই সাথে তোমার স্বামী হিসেবে কোনো দায়িত্ব না নেওয়া। সবকিছু মিলে নুরির ট্রমাটাইজ হয়ে পড়েছিল। এভাবে বিয়ের 6 মাস কেটে যায় তোমাদের। সেদিন নুরি জানতে পারে সে মা হতে চলেছে। সে মাজেদা বেগম আর তোমাকে জানাতে যাবে, তার আগে মেধা জেনে যায়। বোকা নুরিকে বোঝায় রাতে যেন তোমাকে সারপ্রাইজ দিয়ে খবরটা দেয়, তাতে তুমি খুশি হবে। আরও নানা কথা বলে ভুলভাল বুঝিয়ে মদ খাইয়ে তোমার আর তোমার গেস্টের সামনে পাঠায়। নুরিও মাতাল হয়ে যা তা করে। তুমি প্রচণ্ড রেগে কোনো কিছু না জেনে মেয়েটাকে প্রচণ্ড মারধর করো। মাজেদা বেগম এসেও নুরিকে মেরে বাড়ি থেকে বের করে দেয় শীতের মধ্যরাতে। এদিকে সারা রাত রাস্তায় নুরি পড়ে থাকে। পরের দিন একটা ছেলে রাস্তায় নুরিকে পায়।
নুরিকে হাসপাতালে ভর্তি করে। নুরি কিছুটা সুস্থ হলে নুরি থেকে সবটা শুনে ছেলেটা নুরিকে নিয়ে থানায় যাওয়ার রাস্তায় তোমার একটা গাড়ি ওদের পিষে দেয়। ব্যাস, সেই সাথে তুমি নিশ্চিত তোমার অপকর্ম চাপা পড়ে গেল। ভাবলে, কিন্তু তোমার ভাবনা ভুল প্রমাণিত করে ওদের মৃত্যু তদন্ত করতে আসলো ইন্সপেক্টর রাশিদ। এবং যখন সে সবকিছু জানতে পারলো, তাকে তুমি পানিতে ডুবিয়ে মেরে ফেলে। হাহ। আর সেই সাথে আমার জীবনে সব আপনজনও শেষ হয়ে গেল। কিভাবে বুঝতে পারছো না তো? কারণ যে ছেলে নুরিকে পায় সে আমার ইউবি হাজবেন্ড আকাশ ছিল, আর নুরি আমার বেস্ট ফ্রেন্ড, আর ইন্সপেক্টর রাশিদ আমার বাবা। তোমার কাছে বিষয়টা সাধারণ মনে হতে পারে, তবে মাহারা মেয়ে জীবনে বাবা কতটা গুরুত্ব বহন করে তোমার মতো নিকৃষ্ট প্রাণী তা কিভাবে বুঝবে বলো? তুমি জানো তুমি কি করেছো? আমার বেঁচে থাকার সমস্ত কারণ আমার থেকে কেড়ে নিয়েছো। আমার জীবনের আলো চিরতরে অন্ধকারে পরিণত করেছো। এখন আমার একটাই লক্ষ্য, তোমাকে একেবারে শেষ করে দেওয়া। জানো, যাদের ছাড়া জাহানারা 1 সেকেন্ড বাঁচার কথাও ভাবতে পারতো না, তাদের সবাইকে তুমি শেষ করে দিয়েছ। তাহলে তুমি বলো, তোমাকে আসলে কি শাস্তি দেওয়া উচিত? কতটা ভয়ানক শাস্তি দেওয়া উচিত? শাস্তি দিবে আমাকে? আচ্ছা, কি শাস্তি দিতে চাও দাও, তাতে তুমি যদি শান্তি পাও। তার আগে আমাকে বলো, এই যে গল্পটা তোমাকে কে বলেছে? বাঁকা হাসে জাহানারা। আমি জানতাম অনিকেত তুমি এমনটাই বলবে। এগুলো তোমার গল্প মনে হচ্ছে? আচ্ছা মানুষ এতটা অভিনয় কিভাবে করতে পারে বলো তো? তোমাকে না দেখলে বুঝতামই না। মনে হচ্ছে তুমি কিছু জানোই না। জানি অনেক কিছুই জানি, তবে সঠিকটাই জানি জাহান। তুমি ভুল জানো। মানে, তোমাকে ভুল জানানো হয়েছে। হ্যাঁ, নূরের আমাদের বাড়িতে বিয়ে হয়েছিল। আমার মা ওকে পছন্দ করে নূরের মামিকে টাকা দিয়ে আমাদের বাড়িতে নিয়ে এসেছিল। কিন্তু আমার বউ করে নয়, আমার ছোট ভাই অভিনবর বউ করে এনেছিল। অভিনব ছিল মানসিক প্রতিবন্ধী। আর নুরি তোমার কেমন বেস্ট ফ্রেন্ড যে তুমি জানোই না কার সাথে বিয়ে হয়েছে তোমার বেস্ট ফ্রেন্ডের। নুরি অভিনবর সবকিছু জেনে শুনে রাজি হয়, কিন্তু বিয়ের পরে বুঝতে পারি ও শুধু সম্পত্তি লোভে অভিনবকে বিয়ে করেছে। একদিন মায়ের সিন্দুক খোলা পেয়ে সব গহনা টাকা নিয়ে পালাতে গিয়ে ধরা পড়ে। তখন আমি পুলিশে ফোন দিতে চাইলে মা বারণ করে আমাকে। পরবর্তীতে ওকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। তারপরে কি হয় আমি জানি না, তবে 2 দিন পর খবর পায় গাড়ি অ্যাক্সিডেন্টে নুরি মারা গেছে। পরবর্তীতে ইন্সপেক্টর রাশিদ আসে ইনভেস্টিগেশন করতে, আমাদের বাড়িতেও আসে, জিজ্ঞাসাবাদ করে। তার কিছুদিন পরই খবর পায় ওনাকে কেউ পানিতে ডুবিয়ে খুন করেছে। বুঝছো অনিকেত, গল্প তো ভালোই বানাতে পারো, বাট আমি ভুলছি না। তোমার একটা কথা আমি বিশ্বাস করি না। এ বলেই বন্দুক বের করে অনিকেতের দিকে তাক করে জাহানারা। তোমার এটাকে গল্প মনে হচ্ছে জাহান? আচ্ছা, এই যে 1 মাস তুমি আমাদের বাড়িতে ছিলে, তুমি একটু চেনোনি আমাকে, আমার মাকে? আচ্ছা, এই 1 মাসে আমাকে কেন অন্যায় কাজ করতে দেখেছ? আমার দ্বিতীয় নারী একমাত্র তুমি জাহান, যাকে আমি ভালোবাসতে শুরু করেছি। এটা আমি চাইলেও অস্বীকার করতে পারবো না। মেধা আমার প্রথম ভালোবাসা। প্রচণ্ড ভালোবাসি আমি ওকে। শুধুমাত্র বাচ্চার জন্য ওকে আমি কখনোই ছাড়তে পারবো না। আবার তোমার প্রতি এই কদিন একটু ফিলিংস তৈরি হয়েছে, সেটাও আমি অস্বীকার করতে পারবো না। কিন্তু আমি যে কথাগুলো বলছি সে কথাগুলো একদম সত্যি জাহানারা। এই 1 মাসে তোমার ভাইকেও তো দেখিনি অনিকেত, না তার নামটাও শুনেছি। কিভাবে বিশ্বাস করব তোমাকে? ওকে, 1 মিনিট ওয়েট। এ বলেও অনিকেত নিজের ফোন বের করে একটা ছবি দেখায় জাহানারাকে। ছবিটা দেখে অবাক হয়ে যায় জাহানারা। সত্যি তো, বর্ষা যে নুরির সাথে কেউ বসে আছে। তাহলে কি অনিকেত সত্যি বলছে? জাহানারা কিছু বলার আগেই অনিকেত বলে, অবাক হচ্ছে তো, কিন্তু এটাই সত্যি। তোমাকে কেউ ভুল বুঝিয়েছে জাহান। ভুল বুঝিয়ে তোমার দ্বারা আমাকে শেষ করতে চাইছে। বিশ্বাস করো আমাকে প্লিজ, আমি কাউকে মেরে ফেলিনি। আচ্ছা বিশ্বাস করলাম, তাহলে বের করো তুমি এগুলোর পেছনে কি আছে? কেনই বা এত মানুষ থাকতে তারা আমাকে চুজ করলো তোমার বিরুদ্ধে? কারণটা হয়তো আমি জানি জাহানারা। কি কারণ? নাফিজ। হ্যাঁ, নাফিজকে নিহিতা প্রচণ্ড ভালোবাসে। আর নাফিজ তোমাকে। তোমার জন্য নিহিতা কখনো নাফিসকে পাবে না। তাই সে তোমাকে অপরাধী বানাতে চায় যেন নাফিস তোমাকে চিরতলে ভুলে যায়। আর সেই কাজটা তার কাছে আরো সহজ হয় তার বাবার সাহায্যে। তুমি জানো নিহিতার বাবাকে? হ্যাঁ, শাহাবুদ্দিন। ও নো, শাহাবুদ্দিন তো তোমার বিপক্ষ দলীয় নেতা। বিষয়টা তো আমি আগে একটু ভাবিনি। আমার কাছে বিষয়টা এখন ক্লিয়ার হয়ে যাচ্ছে। সব বুঝতে পারছি আমি। এখন শুধু স্বীকারোক্তি দরকার আসল অপরাধীর। এ বলেই অনিকেতের দিকে বন্দুক শুট করলো জাহানারা। হ্যালো জাহানারা, মেরে দিয়েছিস অনিকেতকে? ফোনে উচ্ছ্বাসিত কণ্ঠে বলে নিহিতা। হ্যাঁ, সবাইকে শেষ করে দিয়েছি। যারা আমার আপনজন থেকে কেড়ে নিয়েছে সবাইকে শেষ করে দিয়েছি। তুই কোথায়? তোর রুমে আমার ব্যাগটা রাখা আছে, প্লিজ পৌঁছে দে। আর তুই আমার বিদেশ যাওয়ার ব্যবস্থা করেছিস তো? হা হা হা, আমি তো রুমে বসে আছি। আর বিদেশ? কিসের বিদেশ? আমি কেন তোকে বিদেশ পাঠাবো? তোর মতো একটা খনিকে আমি সাহায্য করব? কখনোই না।
আমি পুলিশকে ইনফর্ম করে দিয়েছি। পুলিশ তোকে এক্ষুনি গ্রেফতার করবে, বুঝেছিস? কি সব বলছিস নিহিতা? তুই আমার বেস্ট ফ্রেন্ড। তোর সাহসেই তো আমি সবকিছু করেছি। না, তুই আমার বন্ধু নস। তুই আমার জীবনের প্রধান শত্রু। তোর জন্য ক্লাসে কখনো আমি প্রথম হতে পারিনি। সব জায়গায় শুধু তুই ফার্স্ট। সবাই শুধু তোকে ভালোবাসে। তাই তোকে আমি কোনোদিন বন্ধু ভাবিনি। আমি নাফিসকে জীবনে থেকে বেশি ভালোবাসি। কিন্তু নাফিস তোকে ভালোবাসে মেনে নিতে পারিনি আমি। তাই বাপি যখন বলল একটা মেয়ে লাগবে মন্ত্রীকে ফাঁসাতে, তখন তোর কথা মনে পড়ে গেল। তোকে যা যা বলেছি, প্রমাণ দিয়েছি, সব মিথ্যে ছিল, বানানো ছিল। তোর বাবাকে অন্য কেউ মেরেছে। আর নড়িয়ার আকাশের মৃত্যুটাও নিতান্ত একটা অ্যাক্সিডেন্ট ছিল। তাতে অনিকেতের কোনো হাত ছিল না। এমনিতে আমাদের উদ্দেশ্য ছিল মন্ত্রী সাহেবের চেয়ার কেড়ে নেওয়া। কিন্তু তুই তো প্রাণটাই নিয়ে নিলি জাহানারা। তুই এখন খুনি। তোকে কেউ বাঁচাতে পারবে না। এমনটা করতে পারলি তুই আমার সাথে নিহিতা? এত বড় বিশ্বাসঘাতকতা! তোর মিথ্যের জন্য কতগুলো জীবন নষ্টের পথে। তুই ভেবে দেখেছিস? না, দেখেনি, আর দেখতেও চায় না। তাহলে এবার দেখে নে নিহিতা, যে গর্ত তুই করেছিস সেই গর্তে তুই কিভাবে পড়িস। ফোনটা প্লিজ কাটিস না। জাস্ট ৩ পর্যন্ত কাউন্ট কর। ৩, ২, ১। বুম! ওপাশ থেকে শুধু ভেসে আসলো একটি ভয়ানক আর্তনাদ। ভুল করে টাইম বম নিহিতার ঘরে ফেলে এসেছিল জাহানারা। কিন্তু রিমোটটা ওর কাছে ছিল। আর সেটারই সদ্ব্যবহার করলো। এটা কি করলে জাহানারা? হতভম্ব হয়ে প্রশ্ন করল অনিকেত। আমার শত্রু শেষ করলাম। এবার তোমার শত্রুর সাথে তুমি কি করবে করে নিও। ওকে শাস্তি দেওয়ার জন্য আইন ছিল জাহান। তোমার শত্রুকে দিও তুমি আইন দ্বারা শাস্তি। এত ধৈর্য আমার নাই অনিকেত। দেখো না, সঠিক কোনো কিছু না জেনে কেমন করে তোমার পুরো পরিবারের সাথে তোমার জীবন সবকিছু শেষ করে দিলাম। আমি জানি এত বড় অপরাধের ক্ষমা হয় না। কিন্তু তবুও বলবো, পারলে আমাকে ক্ষমা করে দিও অনিকেত। তুমি চিন্তা করো না, আমি যতটুকু পারি তোমার জীবনটা ঠিক করতে আমি করব। কিন্তু তোমাকে আমার কসম, তুমি তোমার আমার জীবন তছনছ করার পেছনে দায়ী সবাইকে শাস্তি দিবে। আসি। কথাগুলো বলে অনিকেতকে জড়িয়ে ধরে ঠোঁটে একটা চুমু খেয়ে চলে যায়। জাহান, আমি তোমাকে অনেক আগেই ক্ষমা করে দিয়েছি। তুমি কোথায় যাচ্ছ? দাঁড়াও প্লিজ জাহান। কোথায় যাচ্ছ? অনেক চেষ্টা করে জাহানারাকে আটকাতে পারে না অনিকেত। ১ মাস পর। কেন এমন করলে জাহানারা? আমি তো সত্যি অপরাধী ছিলাম। আম্মাকে তো আমি... চুপ করো মেধাপু। তোমাকে যে প্রতিনিয়ত ড্রাগস দিয়ে মানসিক রোগী বানিয়ে কাজটা করানো হয়েছিল, তা প্রমাণ হয়েই তুমি ছাড়া পেয়েছ। আর আমি আমার পাপের শাস্তি পাচ্ছি। তুমি প্লিজ মন খারাপ করো না। অনিকেতকে নিয়ে ভালো থেকো। জাহানারা, তোমার সাথে আমার কিছু কথা আছে। মেধা প্লিজ। হ্যাঁ, এই বলে মেধা সেখান থেকে চলে যায়। জাহান, বলো, কেন এসেছিলে আমার জীবনে? এক মুহূর্তে সবকিছু তছনছ করে দিয়ে আবার চলে যাচ্ছ। এমনভাবে কেন দেখা হলো আমাদের? আমি তো এমন কিছু কখনোই চাইনি। না তোমাকে চেয়েছিলাম আমার জীবনে, আর না চাই এখন হারাতে। আমার ভীষণ কষ্ট হচ্ছে জাহানারা। আমি তোমাকে বোঝাতে পারবো না এই যন্ত্রণাটা। এই ব্যথাটা নিয়ে আমাকে সারাটা জীবন বাঁচতে হবে ভাবতেই আমার দম বন্ধ লাগছে জাহান। এ কেমন পরিস্থিতিতে আমি পড়লাম। সময়ের ব্যবধানে সব ক্ষত পূরণ হয়ে যায় অনিকেত। কিছুদিন যাক, সব ঠিক হয়ে যাবে। আর মেধাপুর ওপর রাগ করে থেকো না। আর পারলে আমাকে ক্ষমা করে দিও। আর আমি খুশি যে তুমি শাহাবুদ্দিনকে তার যোগ্য শাস্তি দিয়েছ। চিন্তা করো না, যতদিন বাঁচব ভালো থাকার চেষ্টা করব। তুমিও ভালো থেকো। ম্যাম, আমি আর কারোর সাথে কথা বলতে চাই না। প্লিজ আমাকে জেলের ভেতর নিয়ে যান। অনিকেত কিছু বলতে গিয়েও বলল না। নিজেকে শক্ত করে রুম থেকে বের হয়ে গেল। অনিকেত বের হতেই চিৎকার করে কেঁদে উঠল জাহানারা। প্রচণ্ড কষ্ট জাহানারাও হচ্ছে। এই কদিনের মনের কোথাও অনিকেতের জন্য আলাদা জায়গা তৈরি হয়ে গেছে। তবুও সব ভুলে মনে মনে চাইল ভালো থাকুক মানুষটা। তা সে থাকুক আর না থাকুক। ৫ বছর পর। তনুজা, তনুজা কোথায় লুকিয়েছো বলো তো? মাম্মা তো খুঁজেই পাচ্ছি না। কথাগুলো বলে হেসে উঠল মেধা। মেধার হাসির শব্দ শুনে দরজার আড়াল থেকে একটা বাচ্চা হেসে বলে উঠল, এই তো আমি এখানে মাম্মা। কি মজা, কি মজা। মাম্মা আমাকে খুঁজে পায় না। তখনই মেধা টুপ করে ধরে ফেলে কোলে নিয়ে তনুজাকে। তারপরে বলে, এই তো ধরে ফেলাম আমার মামুনিকে। তনুজা বলে ওঠে, ইস, ধরে ফেললে? তখনই সেখানে অনেকে চলে আসে আর বলে, কি করছে মামে শুনি? তনুজা বলে, পাপা, মাম্মা আমাকে লুকোচুরি খেলায় ধরে ফেলেছে। এখন তো আমার চোর হওয়া লাগবে। অনেকে তনুজাকে ধরে বলে, না, একদমই না। তোমার পাপা থাকতে তোমাকে চোর হতে হবে না। যাও তোমরা লুকাও, আমি খুঁজবো এবার। মেধা, তনুজা জলদি লুকাও। ১, ২, ৩, ৪, ৪০, ৫০। গুনতে গুনতে হেসে ওঠে অনিকেত। সেই সাথে চোখের সামনে ভেসে ওঠে জাহানারার মুখ। বাবা হওয়ার শ্রেষ্ঠ সুখ জাহানারা তাকে দিয়ে গেছে। যাবজ্জীবন কারাদণ্ড হওয়ার ২ মাস পর সবাই জানতে পারে জাহানারা প্রেগনেন্ট।
আগেরবারও প্রেগনেন্সি মিথ্যে হলেও এবার সত্যি ছিল। অন্তঃপর দীর্ঘ 9 মাস পর জাহানারা জন্ম দেয় সুন্দর ফুটফুট মেয়ে তনুজাকে। তারপর অনিকেত আর মেধার হাতে তনুজাকে তুলে দিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। তখন থেকেই মেধাই তনুজার মা। অনিকেতের সাথে মেধাও পরিপূর্ণ হয়। এখন অনিকেত, মেধা আর তনুজার ছোট্ট সুন্দর সুখী পরিবার। আগে অনিকেত ভাবত তার জীবনের সাথে কেন এমন হলো, তবে তনুজা তার জীবনে আসার পর থেকেই বিশ্বাস করে পৃথিবীতে নির্দিষ্ট কোনো কিছুর জন্যই সকল ঘটনা ঘটে। এখন শুধু অনিকেতের সর্বদা একটাই চাওয়া, যেখানেই থাকো ভালো থাকো জাহানারা। সমাপ্ত।